আজকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন, কী বলবেন? মোদির হার শুরু হলো, মোদির পরাজয় শুরু হলো। এর আগে কৃষক আন্দোলনের কাছে হেরেছিলেন, এবার ছাত্র আন্দোলনের কাছে হারলেন। কিন্তু এইটুকু বলতে পারি যে ধর্মেন্দ্র তো ঝাঁকি হয়, নরেন্দ্র আভি বাকি হয়। ধর্মেন্দ্রের নামের আগে প্রাক্তন বসেছে, নরেন্দ্রের নামের আগেও প্রাক্তন বসবে। গতকাল কলকাতাতে যে প্রোগ্রাম করা হয়েছিল ছাত্র আন্দোলন, সেখানে দেখা গেছে কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়। তাদেরকে দেখার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেন যে শুক্রবারটা এই ঘটনাটা ঘটেছে। কী বলবেন? দেখুন, এখন তো ববি হাকিম আর জাভেদ খানের মতো অনেক শুক্রবারই গলায় বকলেস পরা বিরোধী হয়েছে। তো জানি না শুভেন্দু অধিকারী এই জাভেদ খান আর ববি হাকিমদের মাধ্যমে কিছু লোকজনকে ঢুকিয়েছিল কিনা এজেন্ট প্রভোকেটারের কাজ করতে। একটু আগে বামপন্থী ছাত্ররা সাংবাদিক সম্মেলন করেছে, যেখানে তারা দেখিয়েছে মৌলালিতে একটা বাড়ির মাথার ওপর থেকে বিজেপির লোকেরা ইট ছুঁড়ে সেই মিছিলের মধ্যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করেছিল। এসএফআই গতকাল জন্ম নেওয়া কোনো সংগঠন নয়। 1970 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত গত 56 বছরে এসএফআই অসংখ্য মিটিং মিছিল করেছে। কোনোদিন এসএফআইয়ের কোনো মিটিং মিছিলে কখনো কোনো সাংবাদিককে আক্রান্ত হতে হয়নি, মার খেতে হয়নি। কেন এই ঘটনা আমাদের রাজ্যে ঘটলো এইটা জানা বিজেপি সমর্থকদের থেকেও আমাদের জন্য বেশি জরুরি। এবং তার জন্য আমরা সব রকমভাবে আমাদের কাছে যা ফুটেজ আছে, সত্যিকারের মানে যারা সংবাদ মাধ্যম তাদের ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে, সব কিছু নিয়ে তদন্ত করে একেবারে অপরাধীদেরকে স্পেসিফিক্যালি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা বিজেপির জন্য নয়, এটা আমাদের জন্য বেশি জরুরি। আমরা চাই সরকার এই কাজটা করুক, কিন্তু সেইটাকে করে শুভেন্দু অধিকারী শুক্রবারই শনিবারই করে প্রমাণ করছেন যে ওদের এর বেশি আর কিছু বলার নেই, ওদের এর বেশি আর কিছু করার নেই। নরেন্দ্র মোদীর চামচাগুলো গতকাল রাত্রিবেলা পর্যন্ত বলে গেছে যে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে তারা নাকি ডিপ স্টেট দ্বারা ফান্ডেড, তারা নাকি বাংলাদেশ থেকে টাকা পাচ্ছে, তারা নাকি পাকিস্তান থেকে টাকা পাচ্ছে, তারা নাকি চায়না থেকে টাকা পাচ্ছে। তারপরে আমরা দেখলাম গতকাল রাত্রিবেলা পর্যন্ত এত ডিপ স্টেট বাংলাদেশ, পাকিস্তান, চায়নার গল্প শুনিয়ে আজকে সকালবেলা ল্যাজ গুটিয়ে ধর্মেন্দ্র প্রধান পালাতে বাধ্য হলো। এখন আবার সেই মোদির জুতো চাটা কিছু দালাল এখন বলছে যে এর ফলে সরকারের ওপর নাকি ছাত্রদের আস্থা আছে, এর থেকে প্রমাণিত হলো। আরে ছাত্রদের দাবির কাজে সরকারকে মাথা নত করতে হলো। ওরা ভেবেছিল যে মোদিকে কেউ হারাতে পারবে না, বিজেপিকে কেউ হারাতে পারবে না। বিজেপি পরাজিত হলো। বিজেপি যখন নিজের পরাজয় ঠেকা, এবং এটা আমি বলছি এটা বিজেপির পরাজয়ের শুরুয়াত। এখান থেকে বিজেপির হেরে যাওয়া শুরু হলো। সামনে 2029 আসছে, তার আগে উত্তরপ্রদেশ থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে রাজস্থান, একাধিক রাজ্যের ভোট আসছে। গোটা উত্তর ভারত বিজেপির বিরুদ্ধে যেভাবে বিক্ষোভ দানা বাঁধছে, বিজেপির নেতারাও এটা বুঝেছেন যে আজকে ইস্যুটা খালি ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, তার থেকে অনেক বেশি মানুষ এর ফলে। গতকাল আমরা দেখেছি এরা যেরকম কিছু গুন্ডা বদমাইশকে পাঠাতে পেরেছিল ওই বিক্ষোভে, তেমন আবার গতকাল আমরা দেখেছি জীবনে কোনোদিন মিটিং মিছিলে যাননি এরকমও বহু মানুষ, অনেক শিল্পী তারা ওই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। অতএব বিজেপিকে যে এখন মানুষ আর কেউ ভয় পাচ্ছে না, এটা বিজেপির জন্য ভয়ের কারণ। এখন নানা রকম শুক্রবারই শনিবারই বলে এখন এই ঐক্যকে ভাঙার চেষ্টা করবেন, কিন্তু শুধুমাত্র শুক্রবারীদের দাবিতে তো ধর্মেন্দ্র প্রধান পালালেন না। দেখা গেল যারা শুক্রবার নামাজ পড়ে, যারা শনিবার শনি পুজো করে, বড় ঠাকুরের পুজো করে, যারা সোমবার শিব ঠাকুরের পুজো করেন, যারা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়েন, সেই সমস্ত পরিবারের ছেলেমেয়ে একসঙ্গে ধর্মেন্দ্র প্রধানকে তাড়িয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এদের জন্যই গুন্ডা দমন আইন চালু হয়েছে। তাহলে একটা সম্প্রদায়ের উপরে এত টার্গেট কিসের? দেখুন, এটা মুখ্যমন্ত্রী যখন গুন্ডা দমন আইনটা চালু করেছিলেন, ঘোষণা করেছিলেন, তখন বলেছিলেন যে যারা নাকি এলাকায় নোটেড অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা নাকি মানুষের ওপর লুটতরাজ করে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, তাদের জন্য নাকি গুন্ডা দমন আইন। গতকাল মিছিলে ঢুকে যারা ওই সাংবাদিকদের ওপর হাত তুলেছে তাদের আমরা কঠোরতম শাস্তি চাই। এই যে সাংবাদিক, তারা আমাদের ভাই বোন, তারা আমাদের সাধারণ পরিবারের ছেলেমেয়ে। এবং আমরা বামপন্থীরা 100বার এটা মনে করি, কোনো সাংবাদিক কী বলবেন সেটা সাংবাদিক ঠিক করেন না, তার চ্যানেলের এডিটর ঠিক করেন, মালিক ঠিক করেন। তার জন্য ফিল্ডে কাজ করা কোনো সাংবাদিক দায়ী নয়। তার গায়ে আঘাত লাগলে সে আঘাতটা আমাদের বুকে এসে লাগে। ফিল্ডে যে সাংবাদিকরা কাজ করেন, এমনকি আমাদের সামনে বুম নিয়ে অনেক সময় সরকারের হয়ে প্রশ্ন করতে বাধ্য হন, তারা বুমটা নামিয়ে রাখার পরে, ক্যামেরাটা বন্ধ করার পরে আমাদের কাছে নিজেদের যন্ত্রণার কথা জানান যে আমরা বাধ্য হচ্ছি এই কথাগুলো বলতে, আমাদেরকে মালিক বাধ্য করছে, চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য করছে। আমরা সেটা খুব ভালো করে জানি। সেই কারণে কোনো দিন আমরা চাই না কোনো সাংবাদিকের গায়ে একটা আঁচল লাগুক, কিন্তু যারা এই কাজটা করেছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু তা বলে তাদের তো নামে যাদেরকে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী, যে 5 জনের নাম আজকে বলেছেন, সেই 5 জনের কি হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে? এটা প্রমাণিত হয়েছে। সেই 5 জন কি এলাকায় খুব পরিচিত ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, শেখ শাহজাহানের মতো, কি অনুব্রত মণ্ডলের মতো এলাকার পরিচিত ক্রিমিনাল হিসেবে এতদিন ধরে নথিভুক্ত ছিল? তা যদি না হয়ে থাকে,
সেক্ষেত্রে আপনি গুন্ডা দমন আইনটাকে এনেছিলেন এক ধরনের গুন্ডাকে ইঙ্গিত করে। আজকে যে যা অপরাধী করুক না কেন, আপনি ভারতের সংবিধানের বাকি সমস্ত আইনকে সরিয়ে রেখে যদি একটা আইনে মামলা করেন, এর থেকে বোঝা যাচ্ছে যে আপনার আসল উদ্দেশ্যটা কি। কিন্তু দেখুন, আমি এটাকে নিয়ে তাও খুব বেশি গুরুত্ব এই কারণে দিচ্ছি না, কেননা এই অগণতান্ত্রিক আইনকে আমরা আদালতে চ্যালেঞ্জ করেছি। শুভেন্দু অধিকারী তো বাচ্চা ছেলে, শুভেন্দু অধিকারীর বড়দা মোদি পয়সা খাওয়ার জন্য, এই জায়গায় নোট কামানোর জন্য আইন বানিয়েছিলেন, ইলেকট্রাল বন্ডের আইন, মাল কামানোর জন্য। মোদির ওই আইন সুপ্রিম কোর্টে লড়াই করে আমরা বাতিল করেছি। শুভেন্দু অধিকারীর বড়দার আইন যদি আমরা আইনের পথে বাতিল করিয়ে থাকতে পেরে থাকি, তাহলে ছোটো ভাই শুভেন্দু অধিকারীর অগণতান্ত্রিক বেআইনি আইনকেও আমরা আদালতে বাতিল করাতে পারবো। ইতিমধ্যে তার জন্য মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট অব্দি আমরা এই লড়াই লড়বো। সুতরাং এই আইন ওরা আমার দেখাতে পারে, কিন্তু এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু তার মানে এই নয় যে সাংবাদিকদের গায়ে হাত পড়েছে, যারা হাত দিয়েছে তারা ছাড় পাবে। তাদের অপরাধের জন্য যে আইন সঠিকভাবে প্রযোজ্য ভারতের সংবিধান মেনে, সেই আইনে তাদের শাস্তি হোক, এটা আমরা দাবি করছি, এটা আমরা চাই। বিরোধী দলনেতা ঋতুব্রত গঙ্গোপাধ্যায় এসএফআইকে শুনুন ভাই, আমাদের সামনে না বকলেস পরা বিরোধীদের কথা বলবেন না, ঠিক আছে? গলায় যেরকম কুত্তার গলায় যেরকম বাবুর বাড়ির কুত্তার গলায় যেরকম বকলেস থাকে, সেরকম যাদের গলায় শুভেন্দুর বকলেস পরানো আছে, ওসব বাবুর বাড়ির কুত্তা নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। বিরোধী কাকে বলে ওটা ভারতের মানুষ দেখছেন, কাকে বলে বিরোধিতা। যারা সরকারের থেকে, গতকাল আমি দেখলাম ববি হাকিম বিধানসভায় কথা বলতে উঠেছে, বিরোধী ওখানে সরকারি বেঞ্চ থেকে সে যাচ্ছে, ববি হাকিম বলছে, আরে আমি তো আপনাদের পক্ষেই বলছি, আমাকে একটু বসতে দিন, আমাকে একটু বলতে দিন। বিরোধী দলে সে নাকি কি চিফ হুইপ না কি একটা, না চিফ হুইপ না, সে কি একটা না কি বিরোধী মানে উপদল নেতা না কি একটা হয়েছে ববি হাকিম। হ্যাঁ, সে এমন বিরোধী দলের বিধায়ক যে বিধানসভায় উঠে দাঁড়িয়ে বলে, সরকারকে বলে, আরে আমি বিরোধী বেঞ্চে বসছি তো কী হয়েছে, আমি আপনাদের হয়ে কথা বলতে চাইছি, একটু আমায় কথা বলতে। সরকার ঘাবড়ে গেছে যে কী ভাই, ওদিক থেকেও যদি আমাদের হয়ে কথা বলে, তাহলে এদিকে যারা বসেছে তারা কি গাবজাল দিতে এসছে এখানে। সুতরাং ওই জন্য বলছি, ওই বকলেস পড়া বিরোধীদেরকে নিয়ে আমায় প্রশ্ন করবেন না। বলছি এসএফআইরা ধর্মতলায় লুটপাট করতে, বললাম তো, ও তো ওই আপনি ওই গ্রামোফোন কোম্পানির পুরো লোগোটা দেখেছেন? গ্রামোফোনের সামনে কুত্তা বসে থাকতো, আর তলায় লেখা থাকতো হিজ মাস্টার্স ভয়েস। ওটা হচ্ছে ওই গ্রামোফোন কোম্পানির কুত্তাটাকে দেখবেন, ওটা হিজ মাস্টার্স ভয়েস। ইটস নট হিজ ভয়েস, ইটস হিজ মাস্টার্স ভয়েস। কাজ করছে। এই মুহূর্তে কি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে সিপিআইএম উঠে আসছে, তথা বামপন্থী দল উঠে আসছে? দেখুন, সিপিআইএম আপনারা দেখেছেন, ফলতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন সিপিআইএম যে লড়াইটা করেছে, মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু তার থেকে বড় কথা কি জানেন? আজকে মনে করুন এত কিছুর পর এটা তো সত্যি যে বিধানসভায় আমাদের বিধায়ক সংখ্যা এক। আমরা যে বিধানসভার ভেতর লড়াই করে বিরাট কোনো আইন পাল্টে দিতে পারবো, কিছু আটকে দিতে পারবো, এমন নয়। কিন্তু এইটুকু তো আপনারা দেখলেন, গত 2 মাসে 2.5 মাসে এইটুকু তো দেখেছেন যে আমাদের সদিচ্ছাটা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার, এইটুকু তো দেখলেন। আর যে দল প্রধান বিরোধী দল রাজ্যের, তারা 2-2.5 মাস কাটিয়ে দিল শুধুমাত্র তাদের দলের ফান্ডটা কার হাতে থাকবে, সিম্বলটা কার হাতে থাকবে, তাই নিয়ে দড়ি টানাটানি করে। এমনকি একই দিন 21শে জুলাই 2খানা সভা করলো তৃণমূল। এই সভা থেকে নেতা নেত্রীরা বলে গেলেন যে ফান্ড এবং সিম্বলটা আসলে আমাদের কাছে থাকা উচিত, ওই মিটিংটা যারা করছে তারা চোর। আর ওই মিটিং থেকে বলে গেলেন ফান্ড আর সিম্বল আমাদের হাতে থাকা উচিত, অন্য মিটিংটায় যারা আছে তারা চোর। ওদের লড়াই কিন্তু তৃণমূলের ফান্ড আর সিম্বল নিয়ে, হাজার হাজার কোটি টাকার ফান্ড নিয়ে। আমরা লড়াই করেছি সাধ্যমতো হকার উচ্ছেদের বিরুদ্ধে, আমরা লড়াই করেছি সাধ্যমতো গরিব মানুষের বাড়িঘর ভেঙে দেওয়ার বিরুদ্ধে, আমরা লড়াই করেছি সরকারি কর্মচারীদেরকে আজকে বলে দেবো তোমাকে যোগাসন করতেই হবে, কালকে বলছি তোমার বাড়িতে স্মার্ট মিটার বসাতেই হবে, এই বেআইনি আইন, এই হুকুমজারির বিরুদ্ধে। আমরা লড়াই করেছি উদ্বাস্তু মানুষের বাড়িঘর রেল লাইনের ধারে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে পুনর্বাসন ছাড়া, সেই মানুষের জন্য, সেই উদ্বাস্তু মানুষ যেন পাট্টা পায় তার দাবিতে আমরা চেষ্টাটুকু করেছি। এবার আপনারাই বিচার করুন, মানুষ বিচার করবেন সত্যিকারের বিরোধী দলের যে দায়িত্ব, সেই দায়িত্ব কার পালন করার কথা ছিল আর কারা পালন করছে। সোমবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন তার দল মাঠে নামবেন, রাস্তাতে নামবেন, তারা আন্দোলন করবেন। নামবেন, কে বারণ করেছে? কেন্দ্রের সরকার ওর, রাজ্য সরকার ওর। তারপরে যদি উনি আন্দোলন করতে চান, আমার ধারণা উনি আমাদের সঙ্গেই মোদির বিরুদ্ধে আন্দোলন করতে চান, করবেন। এবং তিনি আজকে বিধানসভায় বললেন যে সিপিএমের কোনো ছাত্র সংগঠন নেই। সেই দেখো, এইসব আমি এইসব ছেলে মানুষই কথার কোনো উত্তর হয় না। সিপিএমের কোনো নেতার ওনার মতো অতগুলো সংগঠন করার অভিজ্ঞতা নেই, এটা সত্যি। কখনো কংগ্রেসের সংগঠন করবো, তারপর তৃণমূলের সংগঠন করবো, তারপর বিজেপির সংগঠন করবো, অত অভিজ্ঞতা সিপিএমের কোনো নেতার নেই। তার বাইরে বামপন্থী যারা ছাত্র সংগঠন যে এখানে আছে। তবে সত্যি কথা আবার একদিক থেকে দেখতে গেলে ঠিকও বলেছেন, সিপিএমের কোনো কোনো সিপিএমের কেনা কোনো ছাত্র সংগঠন নেই। যাদেরকে ইঙ্গিত করে হয়তো উনি বলেছেন সেই এসএফআই একটা স্বাধীন ছাত্র সংগঠন। বামফ্রন্ট সরকারের সময় এরকম হয়েছে, কিছু প্রশ্নে বামফ্রন্ট সরকারকেও সমালোচনা করেছে এসএফআইও সিপিএমের কোনো হুকুমজারিতে চলে না। কিন্তু যেখানে লড়াই করা সেখানে আপনারা দেখেছেন, দিল্লিতে যন্তর মন্তরে কক্রোচ জনতা পার্টির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওখানে লড়াই করেছে ঐশীরা।
এসএফআইয়ের নেতা নেত্রীরা তারা অনশন করেছে, তারা ওখানে লড়াই করেছে, সব কিছু করেছে। গোটা দেশ জুড়ে জেএনইউ থেকে শুরু করে জামিয়া মিলিয়া থেকে শুরু করে সব জায়গায় লড়াই রয়েছে। এসএফআইয়ের কথা বলার জন্য এসএফআই নেতৃত্বরা রয়েছেন, আমি সেটা বলার অধিকারীও নই, আমি সেটা বলছিও না। তবে এইটুকু বলতে পারি, কোনো ছাত্র সংগঠন কোথাও আছে কি না আছে তাই ভেবে আপনি কি করবেন? আপনার তো এডুকেশন মিনিস্টার পালালো, গতকাল রাত অবধিতে বলেছিলেন যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবে না, পদত্যাগ করবে না, পালাতে হলো তো ধর্মেন্দ্র প্রধানকে। আমি বলছি ধর্মেন্দ্র গেছে, আবার কিন্তু নরেন্দ্রও যাবে। এবার তিনি বললেন যে বাম নেত্রীরা উস্কানি দিয়েছে বোতল নিয়ে আসার জন্য, যার ফলে পুলিশদেরকে বোতল ছুঁড়েছে। দেখুন, এগুলো ওনার বর্দি যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওনার বর্দি এসব বলতেন, এখন ছোটো ভাই বলছে। এগুলো দেখুন, ওই এক পাঠশালার ছাত্রছাত্রী একই কথা বলবেন, এটা আমাদের বলার কিছু নেই। শুনুন, সঙ্গে পুলিশ থাকলে না, এটা অনেক কিছু বলে দেওয়া যায়। সঙ্গে পুলিশ থাকলে অনেকের ওপর অনেক দোষ চাপিয়ে দেওয়া যায়, আর পুলিশ চলে গেলে কী অবস্থা হয় সেটা মমতা ব্যানার্জিকে দেখে শিখতে হয়। সেই কারণে বলছি যে পুলিশের ক্ষমতায় এত বোধহয় না ওরাই ভালো। দিলীপ ঘোষ তিনি বলছেন ভারতকে বাংলাদেশ পাকিস্তান হতে দেবো না। আমরাও চাই না ভারত বাংলাদেশ পাকিস্তান হোক, পরিষ্কার কথা। সিপিআইএমের বক্তব্য, আমরা কোনো বাংলাদেশ পাকিস্তানের ঢঙে, নেপালের ঢঙে সরকার পরিবর্তন চাই না। আমরা কোনো মতেই চাই না যে রাস্তায় লোকজন নামবে, তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে থাকবে, পার্লামেন্ট ঘিরে ধরবে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে থাকবে, তারপরে প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, সরকার পাল্টে যাবে, ইন্টারিম গভর্নমেন্ট করবে আর্মি, তারপর সরকার পাল্টে। কোনো মতেই আমরা এসব চাই না। আমাদের দেশটা আমাদের দেশ, এটা ভারত, এটা ভারতবর্ষটা পাকিস্তান নয়, বাংলাদেশ নয়, নেপাল নয়। আমরা চাই ভোটের মাধ্যমে সাংবিধানিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হোক। এই নিয়ে সিপিআইএমের কোনো, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই সিপিএমের মধ্যে। অন্য কেউ যদি আশা করেন, এই স্বপ্ন দেখেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতে সরকার পরিবর্তন করবে, সিপিএম তার বিরোধী। কিন্তু আমরা পাশাপাশি এটাও বলছি, যাতে মানুষের এই ভারতের এই পবিত্র গণতান্ত্রিক কাঠামোর ওপর আস্থা থাকে, তার জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থা নিরপেক্ষতাটা বজায় থাকা জরুরি। বাংলাদেশটা একদিনে বাংলাদেশ হয়নি, পাকিস্তান একদিনে পাকিস্তান হয়নি, ওদিকে নেপাল একদিনে নেপাল হয়নি। যখন দেখা গেছে যে ওখানে স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে, সরকারে থাকা দল বাংলাদেশে যেরকম বছরের পর বছর ভোটের নামে প্রহসন হচ্ছে, বিরোধীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটে লড়াই করতে পারছে না, সরকারের এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদেরকে একঘরে করে কোণঠাসা করে সরকারি দলই কার্যত বিনা বাধায় নামকাবাস্তে একখানা ভোটের নামে প্রহসন করে বছরের পর বছর ক্ষমতায় থাকছে। একটা সময় ওখানকার মানুষ মনে করেছেন যে তাহলে বোধহয় ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের আশায় থাকলে হবে না, তাই আমাদেরকে রাস্তায় নেমে সরকার পরিবর্তন করতে হবে। আমরা চাই না ভারতবর্ষে একজন মানুষেরও এটা মনে হোক, আমরা তার বিরোধী। সেই কারণেই ভারতীয় ইলেকশন কমিশন থেকে শুরু করে যাবতীয় কেন্দ্রীয় এজেন্সি, ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার যাবতীয় সংস্থার সেই নিরপেক্ষতা বজায় থাকা, ভারতের গণতন্ত্রের সেই ফেয়ারনেস, সেই নিরপেক্ষতা, প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেক মানুষের অংশগ্রহণ করার অধিকার বজায় থাকার পরিবেশটা যেন জারি থাকে, এটাই আমরা চাই।